তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকে এই শুভ দিনে সুযোগটা পেলাম যে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে পারি। যেরম বলতে এসছি যুগান্তর ধরে যুগান্তর হয়ে গেল ভাই। কোথায় 2000 সাল, কোথায় 2025। তখন থেকে সঞ্জয়দার আর দর্শক বন্ধুদের একটা বিশাল कनेक्शन। तो हाँ दर्शक बंधु, भजन आप लोग ने सुना। भजन একটু গলাটা মানে ইমোশনাল হয়ে গানটা করছিলাম। ভজনটা আমার বোন আমাকে বলল তুমি আবার এটা করো। আচ্ছা না, আমি করব না, কেননা যে ফিলিংস দিয়ে আমি এই ভজনটা ফার্স্ট করেছি, আমি সেই ফিলিংস দিয়েই রাখবো। আমি অবশ্যই আরেকবার করব ঠিকই, কিন্তু এটা আমার কাছে খুবই প্রিয় এই ভজনটা। কি জানি আমার গা হাত পায়ে সত্যি আমার মানে গায়ে কাটা দেয় আমাকে। আমি এই ভজনটা যখন শুনি, নিজেরই ভজনটা যখন শুনি এবং যখনই এই ভজনের কথা মনে পড়ে, বহুতই दिल हृदय छूने वाला ये माता जी का भजन कि दे दे थोड़ा प्यार मैया तेरा क्या घट जाएगा, मगर ये बालक भी तर जाएगा। আমার উদ্ধার হয়ে যাবে তাতে, তাতে তোমার কোনো কমতি হবে না মাতাজি। তুমি যদি একটু আমাকে ভালোবাসা দাও, তুমি একটু যদি আমাকে आशीर्वाद करो। और जब मैं बोलता हूँ कि संजय तेरा एहसान मैया भूलने ना पाएगा, तो फिर আমি গাইতে পারলাম না, তার জন্য আমি সেটা রিপিট করলাম, মানে গিয়ে দিলাম, মানে লাইভে গিয়ে দিলাম, মুখ থেকে বেরোলো না যে সত্যি মাতাজির এহসান সবার উপরেই, কিন্তু আমার ওপরে তো বিশেষ করে মানে আমি ভুলতে পারবো না। আমি মাতাজির কাছে ঋণী, আমি আপনাদের কাছে ঋণী। আপনারা যে ভালোবেসেছেন সঞ্জয়দাকে, দীর্ঘদিন ধরে ভালোবাসছেন, দেখছেন, কথা বলছেন, আসছেন, ছক বিচার করাচ্ছেন, প্রতিকার। ভাই দিনের পর দিন ছেলে খেলানো, কত এলো কত গেল। সঞ্জয়দা টাস সে মাস নেই হুয়া। সেই সঞ্জয়দার ওই একই টাইমে প্রোগ্রাম চলবে। মানে এখন দেখছি যাদের মানে একটু বয়স 35-40 হয়ে গেছে, তারা আমাকে এসে বলে সঞ্জয়দা ছোটবেলা থেকে আপনার অনুষ্ঠান। আজকে একজন বলল, সে এসছিল এই যে বেলঘরিয়া থেকে, সঞ্জয়দা ছোটবেলায়, রোজই কেউ না কেউ বলে যে ছোটবেলা থেকে আপনাকে দেখি, বিয়ের আগের থেকে আপনাকে দেখি। তো শুনে ভালো লাগে যে তারা দেখেছে, দেখে এসছে, তাদেরকে ভালো লাগে। মাতাজির কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো, ছিলাম, আছি, থাকবো। কেননা এটা মাতাজির আশীর্বাদ ছাড়া হতে পারে না। এত ভালোবাসা একটা মানুষ, হয়তো অতটা উপযুক্ত ছিলাম না যতটা আপনারা সঞ্জয়দাকে মাথায় তুলেছেন। সত্যি আপনাদের কোটি কোটি প্রণাম। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান আমি কিছু তেমন কানেকশনের সম্বন্ধে আমি করব, ছকের কানেকশনের সম্বন্ধে, যেটা আপনারা যদি ছক আপনাদের সামনে থাকে বা যদি আপনারা রাখতে পারেন ছকটা, আপনারা তাতেও কিছুটা বুঝতে পারবেন। যদি নিজের ছক যদি থাকে কাছাকাছি, তাহলে ছকটা সামনে যদি রাখেন, তাহলে সেটা আপনি বুঝতে পারবেন। আমি আরম্ভ করি, বেশ সব যোগ তো বলা সম্ভব নয়, কিন্তু যেগুলো মেন যোগ, যেরকম রাহু বৃহস্পতির আমরা বলি গুরু চাণ্ডাল যোগ। বৃহস্পতি রাহু যদি একসঙ্গে থাকে ছকের মধ্যে এক ঘরে, বা রাহুর যদি বা বৃহস্পতির পঞ্চম, নবম, সপ্তম দৃষ্টি যদি থাকে, বিশেষ করে সপ্তম দৃষ্টি, মানে একদম
সামনাসামনি বৃহস্পতি রাহু বা একসঙ্গে বৃহস্পতি রাহু, গুরু চাণ্ডাল যোগ, সেই ব্যক্তি একটু দুর্ভাগ্যে ভোগে এবং জীবনে একটা জায়গায় চলে যাওয়ার পর সেই জায়গা থেকে পড়ে যায়। কেননা বৃহস্পতি হলো ভাগ্যের কারক গ্রহ। রাহু যখন তাকে ব্যাগড়া দেয় তখন কিন্তু এই জিনিসটা কিন্তু ঘটে অবশ্যই। হ্যাঁ, বৃহস্পতি সাধক, রাহু মলেচ্ছ, রাক্ষস, কিন্তু রাক্ষসও তো ভগবানকে বিরক্ত করেছে, রাক্ষসও তো ভগবানকে তার মনের শান্তিটা ভঙ্গ করেছে। বৃহস্পতি হলো গুরু, সে কারোরই খারাপ কিন্তু চাইতে পারে না, কিন্তু একটা রাক্ষসের সঙ্গে বসে সে অবশ্যই বিরক্ত হতে পারে, সে হয়তো কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিস হয় তাদের, রাহু বৃহস্পতির কানেকশন, গুরু চাণ্ডাল যোগ, আয় থেকে ব্যয় বেশি, তারা অর্থনৈতিক ঋণে পর্যন্ত জড়িয়ে যেতে পারে। মনে রাখবেন আমার কথা। আর তৃতীয় জিনিস, তাদের জন্মস্থান থেকে দূরে গিয়ে বসবাস হয়, সেটা বিদেশেও হতে পারে। কেন? রাহু কিন্তু মলেচ্ছ, সে আপনাকে মানে শাস্ত্র অনুসার পশ্চিম দেশি বা আরব দেশি বা আমরা সবসময় মানে রাহুকেই বলি সবসময়, সে আমেরিকা হোক, লন্ডন হোক, ইউরোপ হোক, কিন্তু রাহুই কিন্তু আপনাকে সমুদ্র পার করিয়ে আপনাকে অন্য দেশে কিন্তু নিয়ে যায়, মানে মাতৃস্থান থেকে, মাতৃভূমি থেকে আপনাকে বার করে দেয়। আজকাল অবশ্যই সেটা একটা অনেকদের পক্ষে সেটা একটা ভালো লক্ষণ, ছেলে বিদেশে যাচ্ছে, মেয়ে বিদেশে যাচ্ছে, বিশাল ব্যাপার। আরেকটা কানেকশন আমি অবশ্যই বলবো, মঙ্গল আর শনি, মঙ্গলের দৃষ্টি চতুর্থ সপ্তম আর দশম, চার সাত মেনলি। শনিকে যদি দেখে তাহলে তার কর্ম, তার আয় ডিস্টার্বড অবশ্যই কিন্তু হতে পারে, বা মঙ্গল শনি একসঙ্গে থাকলে ছকের মধ্যে সেই জিনিসটা ঘটতে পারে। এটা ভালো যোগ নয়, কিন্তু এটাকে এটা অঙ্গার যোগ বলা হয়। আর শনির দৃষ্টি তৃতীয় সপ্তম দশম মঙ্গলের ওপরে, বা যদি মঙ্গলের একসঙ্গে যদি থাকে, শনি মঙ্গল একসঙ্গে থাকলে শনিও ডিস্টার্ব থাকে আর মঙ্গলটাও ডিস্টার্ব থাকে, অর্থাৎ সেই জাতক বা জাতিকার শারীরিক পীড়াও হতে পারে। পীড়া বললাম, রোগ নয়, পীড়া, ব্যথা, বেদনা, ভোগান্তি। আর তার কর্ম ও আয়ের জায়গাটাও একটু নষ্ট হতে পারে। শনি মঙ্গল কানেকশন। রাহুচন্দ্রর গ্রহণযোগ, চন্দ্র মানে মন, আর রাহু বললাম তো মলেচ্ছ। রাহুর পঞ্চম সপ্তম নবম দৃষ্টি চন্দ্রের ওপরে, চন্দ্রের কোনো দৃষ্টি নেই, চন্দ্রের দৃষ্টি শুধু একটাই, নয়তো সপ্তম দৃষ্টি। বা রাহু চন্দ্র একসঙ্গে থাকলে, বা রাহুর পঞ্চম সপ্তম নবম দৃষ্টি যদি চন্দ্রের ওপরে থাকে রাহুর, তাহলে কিন্তু গ্রহণযোগ,
মনটাকে নষ্ট করে দেয়, ঘুরিয়ে দেয়, বিভ্রান্ত করে, দিশাহারা করে, নষ্ট করে মন। মনে রাখবেন, মনই কিন্তু সব। যা আমরা করি, যেটা আমরা ভাবি, যেটা আমরা বলি, এগুলো সব মনের মাধ্যমে। যত পৃথিবীতে আবিষ্কার, যত কিছু যা ভালো মন্দ, সব মনের মাধ্যমে, মানুষের মনের মাধ্যমে। মনটাকেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শনি চন্দ্র 20 যোগ। শনি যদি চন্দ্রের সঙ্গে যুক্ত, বা শনির তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি জন্মকালীন চন্দ্রের ওপর, একটু দাদা টিভি অনুষ্ঠান চলছে, আমি পরে ফোন করছি। शनि चंद्र 20 যোগ मन को रखता है परेशान। আপনি দেখবেন দাদা আমি ভালো নেই, এই কথাটা নিশ্চয়ই শুনেছেন, বহু মানুষ থেকে শুনেছেন আপনি, যে ভালো নেই, মনটা একদমই ভালো যাচ্ছে না, মন মেজাজ ভালো নেই। আমরা প্রায় শুনি কথাটা। আর ছকের মধ্যে যদি আপনি দেখেন, আপনি দেখবেন হয়তো যে শনি চন্দ্রের একটা 20 যোগের কানেকশন, বা গোচরের শনি জন্মকালীন চন্দ্রকে তৃতীয় দৃষ্টি বা সপ্তম দৃষ্টি দিয়ে যদি দেখে, বা দশম দৃষ্টি দিয়ে, তাও হতে পারে সেটা। মূল কথা, মনটাকে একটু ডিস্টার্ব করে দেয় শনি। আমি বলি তো সবসময়, কষ্টদায়ক গ্রহ মধ্যে সব থেকে নাম ওপরে বড় ঠাকুরের, যে কারণে ওনারই কিন্তু সব থেকে বেশি পুজো হয়, ওনারই সব থেকে বেশি নাম ডাক হয়। কারণটা কি? কেননা উনি কষ্টদায়ক গ্রহ। ওনাকে প্রসন্ন রাখলে মানুষ ভালো হয়তো থাকতে পারে, যার জন্য পাড়ায় প্রত্যেক শনিবার দেখবেন শনি পুজো হচ্ছে। কেন? অন্য কোনো গ্রহের তো হয় না। নবগ্রহ মন্দির কটা আছে পশ্চিমবঙ্গে? খুব কম। কিন্তু শনি মন্দির, ওরে বাপ। শনি যদি চন্দ্রের সঙ্গে থাকে, এটাকে বলাই হয় 20 যোগ। আরেকটা জিনিস আপনি দেখবেন, একটা আঙ্গার যোগ বলে একটা আছে, রাহু মঙ্গল। মঙ্গলের সপ্তম বা চতুর্থ দৃষ্টি রাহুর ওপরে অতটা নয়, কিন্তু রাহুর পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি, বা একসঙ্গে যদি মঙ্গলের সঙ্গে রাহু মঙ্গল, শরীরে রোগ দিয়ে দেবে আপনাকে, এবং এমন রোগ দিয়ে দেবে যেটার জন্য আপনি দেখবেন মাসে 30 দিনই আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে সারা জীবন। আজকেও একজন এসেছিল, বয়স 40 বছর আছে, আপনি ওষুধ খাচ্ছেন 30 দিনই, আপনার কি নার্ভের রোগ? বলে হ্যাঁ দাদা। আচ্ছা দাদা, এটা কোনো দিন সারবে না? স্যার না, এটার জন্য আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে আজীবন। এই কথাটা আমি বললাম, দেখলাম। রাহু মঙ্গল, আরে সে রাহু তো লগ্নপতি বা লগ্নের দিকে তাকিয়ে ছাড়ে না ভাই। রাহু মানে রোগ আর ইনকিউরেবল ডিজিজ। আপনি দেখবেন একটা লোক আজীবন বলে যাবে দাদা আমার ঠান্ডার ধাত, আজীবন বলে যাবে দাদা আমার পেটের আমার পেটের সমস্যা, আজীবন বলে যাবে আমার হাড়ের ব্যথা, আজীবন বলে যাবে কোমরে ব্যথা। অবশ্য সেখানে ব্যথার যেখানে জায়গা আসে, সেখানে একটু শনিরও কিছু একটা যোগদান আছে অনেকটা, কিন্তু একটা পার্মানেন্ট রোগ, যেটা মানে যেকে বলে না ওষুধ না খেলে
সেটা মারাত্মক হয়ে দাঁড়াতে পারে, জানলেবা হতে পারে। সেটা রাহু প্রদান করে মানুষকে। কাল সর্পদোষ। রাহু আর কেতুর একদিকে গ্রহগুলো পড়ে গেল, বেঁধে রেখেছে সব গ্রহগুলোকে, কথা বলতে দেয় না কোনো গ্রহকে। স্বাভাবিক, আপনাকে যদি খাঁচার মধ্যে রেখে দিই, আপনি কিছু করতে পারবেন না, কিছু বলতে পারবেন না, কিছু বলার থাকবে না। আপনি আপনাকে বেঁধে রাখা হয়েছে, যদি আপনাকে বেঁধে রাখা হয় সেইভাবে। ছকের মধ্যে যদি রাহু আর কেতুর একদিকে যদি গ্রহ থাকে, সেটা পূর্ণকাল সর্পদোষ। আমি বলছি না যে কাল সর্পদোষ মানেই সব শেষ, না, কিন্তু মানুষ এমন কিছু জন্য বঞ্চিত হয়ে যায় যেটা কিন্তু কোনো দিক দিয়ে কোনো ভাবে তার ভরপাই বা পূর্তি হয় না। হয়তো সবকিছু আছে, বিয়ে হলো, সন্তানই এলো না। শিক্ষা আছে, দীক্ষা আছে, রূপ আছে, চাকরি আছে, পয়সা আছে, বিয়েই হলো না। হতে পারে, 100 বার হতে পারে। কাল সর্পদোষ আপনাকে কোনো না কোনো জায়গায় কিন্তু আপনাকে কমতি রেখে দেয়। সেই তার একটা ফিক্সড কিছু রুলস আছে যে কাল সর্পদোষের জাতক বা জাতিকা যখন তার গ্রহগুলো কথা বলে না, বিশেষ কথা বলে না, কেন ওরা রাহু কেতু বেঁধে রেখেছে। সবার ছকের মধ্যে দেখবেন না, কিন্তু বেশ কিছু ছকের মধ্যে, হয়তো 5 বা 10 ছকের মধ্যে একটা। এটা কষ্টদায়ক, কাল সর্পদোষ। আর বলে নাকি, শাস্ত্র বলে কেন এই হয়, এই যোগ ছকের মধ্যে কেন তৈরি হয়। कहते हैं कि भैया पिछले जन्म में हो सकता है आपके हाथों किसी नागिन की हत्या। नागिन माने सांप, माने স্ত্রীলিঙ্গ সাপ। আপনি আপনার হাতে হয়তো হত্যা হয়েছে, যেটার অভিশাপ আপনাকে এই জন্মে ভুগতে হচ্ছে। যার জন্য আমি এখন তার বলি না, কিন্তু 20 বছর আগে যখন আমার কাছে লোকের আসতো, আমি বলতাম, দাদা পারলে একটা নাগিন কিনে নিন, যারা সাপেরা হয় না, নাগিন কিনে জঙ্গলে গিয়ে তার সঙ্গে যখন একটু ছেড়ে দেবেন, মানে মুক্তি পাইয়ে দেবেন একটা সাপকে। যে সাপকে সাপেরা, আজকাল তো সাপেরা দেখাই যায় না, আমি কিন্তু বলতাম, মানে শাস্ত্রই কথাটা বলে कि एक नागिन को आप मुक्ति दे दो, जंगले गিয়ে ওকে ছেড়ে দিন, তাতে কালসর্প দোষের কুপ্রভাব কিন্তু কাটে। আর অনেকরা আবার তামার সাপ দিয়ে দেয়, অনেক ধরনের প্রতিকার আছে, অনেক ধরনের প্রতিকার আছে, কিন্তু যাদের কালসর্প দোষ তাদের অবশ্যই এই প্রতিকারটা করানো উচিত, আমার হিসেব বলে তাই। বড় বড় নামি দামি লোক করেছে ভাই। মানে যদি বিশ্বাস না হয়, আমি খুব একটা নামি দামি লোককে চিনিও না, জানিও না, তাদের সম্বন্ধে আমার বেশি জ্ঞানও নেই, কিন্তু আমার একটা মনে আছে যে ওই যে নামকরা ক্রিকেটার সচিন টেন্ডুলকার, তার ছকের মধ্যে কালসর্প দোষ। আপনি গুগল করে দেখে নিন সচিন টেন্ডুলকার কালসর্প দোষের প্রতিকার করিয়েছে কি নয়, সেটা আপনি গুগলে পেয়ে যাবেন এক্ষুনি, দেখে নিন। কোথায় কোথায় ভারতবর্ষে গিয়ে সে চাদর পরে এবং ধুতি পরে সে এই দোষটা কাটিয়েছে নিজের, দেখে নিন। একটা পয়সাওয়ালা লোকের হাতেও ছকের মধ্যেও কাল সর্বদোষ থাকতে পারে, এবং সেটা কোথায় গিয়ে তোমাকে डंक मारेगा यह आपको नहीं मालूम भाई।
কিছু যোগের সম্বন্ধে আমি কিছু যোগ আমি উপস্থাপনা করলাম, আছে প্রচুর, কিন্তু এগুলো মেন যোগ, যেগুলো খারাপ মেন যোগ, যেগুলো মানুষকে বাস্তব জীবনে বিরক্ত করে, এগুলো পারলে প্রতিকার করা উচিত। যদি মনে করুন, জাস্ট একটা উদাহরণ দিলাম, এই মনে করুন আপনার মেষ লগ্ন, ভাগ্যপতি এবং ভাগ্যস্থানের মালিকও বৃহস্পতি, রাহুযুক্ত, সেখানে বৃহস্পতির প্রতিকার করা উচিত। আপনাকে বৃহস্পতিকে স্ট্রং করতে হবে, নইলে রাহু ব্যাগড়া দেবে। রাহুর কাজটাই কিন্তু ব্যাগড়া, জীবনটা স্ট্রেট ভাবে চলতে দেয় না, একদমই না, বলে না বহুত উটক পটক করে। অনেকের জীবন আপনি দেখবেন, দাদা আজকে মনে হয় সব ঠিক আছে, কিন্তু আবার কালকে মনে হয় আমি শেষ। স্থিরতা থেকে বঞ্চিত করে এই রাহু। আবার রাহু এই কলিযুগে অনেক কিছু দেখায়ও, কিন্তু ওই রাহুর রঙে কিন্তু ভেসে যাবেন না, এই রাহুর চমকে ভেসে যাবেন না। ভালো ভালো লোক ভেসে যায়, ভালো ভালো লোক, তারা মনে করে তখন যে না আমার কোনো সমস্যা থাকতেই পারে না, সেই ধরনের চমক আপনাকে দেখিয়ে দেবে। আসুন দর্শক বন্ধু কথা বলি, একটু পাঠিয়ে দাও বাবু। दे दे थोड़ा प्यार मैया, तेरा क्या घट जाएगा। জয় মাতা দি। শুভ নববর্ষ, প্রণাম। বলুন কে বলছেন এবং কোথা থেকে বলছেন? কোথায় থাকেন? হাওড়া। আচ্ছা এক মিনিট, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন সুমন দা। আস্তে ভাই আস্তে। এক মিনিট দাদা ভাই, আপনি তো খুব তাড়াতাড়ি ছোটেন, এক মিনিট আমি দেখছি, দাঁড়ান একটু। আপনি যখন ফোন করেছেন আমাকেও তো সুযোগ দেবেন না, নিজেই সব বলে যাবেন। 1 ফেব্রুয়ারি 1978, টাইম বলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুধবার ছিল, বারটা লাগবে না। জন্মস্থান হাওড়া। কন্যা লগ্ন এবং আপনার তুলা রাশি, কন্যা লগ্ন তুলা রাশি, কন্যা লগ্ন তুলা রাশি। দাঁড়ান, নিশ্চয়ই বাড়ি আপনাদের নিজেদেরই, ঠিক না ভুল? আরে ভাই আজকাল আর বাড়ি কে করে, আজকাল ফ্ল্যাটে আপনি তো নিজের ফ্ল্যাটেই রয়েছেন, আপনি তো ভাড়া ফ্ল্যাটের নেই। দাঁড়ান, এবং মঙ্গল বক্রী, শনির ঘরে। এক মিনিট, আমি লাস্ট একটা কথা বলে দিই। আপনি কি আপনার মা বাবার একমাত্র সন্তান নয়? ভাই আমাকেও, যাই হোক, আপনি এত তাড়া বলুন, আপনি কি প্রশ্ন আছে বলুন। ব্যাপারটা হচ্ছে খুব নিউরোলজিক্যাল সমস্যা এখন এই মুহূর্তে ভুগছি, বিশেষ করে মানে এমআরআই করতে হয়েছে, স্পাইনাল স্পন্ডিলাইটিস, মানে স্পাইনাল কর্ডে কনজেশন আছে, এইগুলো স্পাইনাল কর্ডের প্রবলেমে ভুগছি, আর অনেক নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স, টেনশন পেশন নিয়ে এগুলো হয়ে গেছে, তো শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো একটু জানতে চাইছিলাম, আর কর্মতে যে জায়গাটা আছে ওই একটা জায়গাতে প্রায় 17-18 বছর ধরে একটা জায়গাতেই রয়ে গেছি, তো একটু বেটার কর্ম চান্স কবে পাবো, আর একটু ফিনান্সিয়াল ডেভেলপমেন্টটা কখন দেখছেন? আর হয়তো আপনি হয়তো চাকরি দেখছেন না। প্রথমত একটা কথা বলে দিই,
না মানে পরপর 3টে গ্রহই আমার বকরি আছে। এক মিনিট, আমি সব দেখে নিয়েছি দাদা, আমাকে বলতে আপনার মঙ্গল বক্রি আছে, আমার সেটা দেখা হয়ে গেছে, আর আপনার বৃহস্পতি বক্রি আছে, আপনার শনি বক্রি আছে, আর শুক্র আপনার পুড়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, যাই হোক, আপনার প্রশ্ন এক এক করে আমি জবাব দিচ্ছি। প্রথমত, আপনার শরীর বাকি জীবনটা এইভাবেই চলবে, ওষুধের ওপরে চলবে, জ্ঞানের মাধ্যমেই চলবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি বললেন আরেকটা চাকরির বেটার সুযোগ আপনি কবে নাগাদ পেতে পারেন, এটা আপনি বললেন, তাই তো? হ্যাঁ তো এই মুহূর্তে কিন্তু নয়, কিন্তু বৈশাখ মাস শেষ হওয়ার পরে 18 মাসের মধ্যে রাহু যখন কুম্ভ রাশিতে আসবে, যখন থাকবে, সেটা আপনাকে একটা বেটার সুযোগ অবশ্যই প্রদান করবে। অর্থাৎ 1 মাসের পর থেকে একটা বেটার চাকরির সুযোগ অবশ্যই কিন্তু আরম্ভ হবে, 100% হবে। মানে আমার এলেই মানে সুযোগগুলো গ্রাস করতে পারি না মানে। আমি বললাম ওয়েট করুন আরো যেখানে এতদিন ওয়েট করলেন, আরো 1 মাস আপনি ওয়েট করুন। আচ্ছা বলছিলাম সঞ্জয় দা, ওই গ্রহগুলো যে প্রক্রিয়া আছে ওগুলো কি মানে নেগেটিভ হয়ে গেছে? আর এই যে শুক্রটা ভাগ্যপতিটা পুড়ে গেছে, হ্যাঁ, ভাগ্যপতি যেটা পুড়ে গেছে সেটা আপনাকে জীবনে যে জায়গায় উন্নতি হবার কথা সেই জায়গায় উন্নতি একেবারে কিন্তু হয়নি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনাকে অর্থকরী সঞ্চয় করতে দেয়, আপনাকে অর্থনৈতিক সঞ্চয় করতে দেয়নি। মানে সঞ্জয়টা খুব ডিফিকাল্ট করে মানে নিজের সবকিছু কেটে মানে করতে হচ্ছে। আর সে যাই হোক, সেই টাকাটাও বেরিয়ে যাবে, থাকবে না সেটা। হ্যাঁ মানে খুব খরচ হয়ে যায় টাকাটা। এবার বিষয়টা হচ্ছে মানে শুক্রর মহাদশাটা কি ভালো হবে না? শুক্রর মহাদশা ভালো হবে কিনা আমার হিসেব মতো না, আমার হিসেব মতো না। দেখিনি কবে থেকে আরম্ভ আপনার শুক্রের দশা আরম্ভ হচ্ছে, দেরি আছে এখনো, সেপ্টেম্বর 2027। হ্যাঁ খুব একটা ভালো যাবে না। ওটা ভালো যাবে না? না সঞ্জয়, আমি মানে খুব ইয়ের ভেতরে আমি জানি না, মানে একটা ব্লুইশ জারকান ইউজ করছি আর পান্না ইউজ করছি, আর রেড কোরালটাও ইউজ করি মাঝে মাঝে। ওটা কি ইউজ করলে ঠিক আছে? এমারেল্ড আর ব্লুইশ জারকানটা ইউজ করছি। ব্লু জারকান আর এমারেল্ড ঠিক আছে, তার সঙ্গে বাকি আর কিচ্ছু পড়বে না, শুধু একটা গোমের ধারণ করে নেবেন। গোমেরটা কি করতে হবে? 100 বার। আচ্ছা, মানে ওটা পড়লে একটু খুব বেশি ঝামেলা ঝঞ্ঝাটা বেড়ে যায়, ওটার জন্য আমি মানি না, মানতে পারলাম না। আচ্ছা, মানে গোমেরটা সারা লাইফই পড়ে থাকতে হবে? আপনি গোমেরটা পড়ুন, আর যদি আপনি নাও পড়তে চান তাহলে ব্লু জারকান আর পান্না দিয়ে আপনি চালান, কোনো অসুবিধা নেই। কোনো মানে অন্য কোনো প্ল্যানেটে জুপিটার বা কিছু পড়তে হবে? না না না, অত কিছু আপনি জানেন, তাহলে কন্যা লগ্নের জন্য আপনি জুপিটার পড়বেন? আপনি মরতে চান? আর রেড কোরালটা সঙ্গে ইউজ করবো না? জীবনে না। আচ্ছা, মানে আপনি বলছেন গোমেরটা ব্লু জারকানটা আর পান্নাটা মানে ইউজ, বাস, আর কিচ্ছু নয়। একটু ভালো টাইমটা আপনি যেটা বললেন এই 1 মাস পর থেকে, মানে একটা 1 মাস পর, আমি শুধু বললাম যে 18 মাসের মধ্যে একটা নতুন চাকরির সুযোগ আসতে পারে, সেটা বললাম। আচ্ছা, শুধু সেটা বললাম। আপনি বললেন আরো বেটার চাকরি কবে পাবো, আচ্ছা, একটা সুযোগ বৈশাখ মাস শেষ হবার পর থেকে যোগ আরম্ভ হবে, যেখানে আপনি সুযোগ পাবেন, এইটা বললাম আমি। আচ্ছা, আর ফিনান্সিয়াল সাইডটা একটু ওভারঅল বলে দিচ্ছি, 1 মিনিট, তাও বলে দিচ্ছি। মানে ফিনান্সিয়াল একটু স্টেবিলিটি একটু ভালো সময়টা কবে দেখছেন আর কি? বয়স তো এরমই না, ঠিক আছে, এমন কিছু বয়স হয়নি, কিন্তু এরমই একটু ঘ্যান ঘ্যান করেই দাদা চলবে এটা। কেননা আপনার একাদশপতি চন্দ্র খুব একটা স্ট্রং নয় ছকের মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এইভাবেই চলবে, মোটামুটি এইভাবেই চালাতে হবে। যা আয় ব্যয় বা সঞ্চয় হলো সেটা বেরিয়ে গেল, এটা মোটামুটি এইভাবে চলবে। কিন্তু এইটুকুনি বলতে পারি যে আগামী 1 বছরের মধ্যে একটু অর্থনৈতিক রিলিফ আছে, সামান্য রিলিফ আছে। কেন আছে তার কারণও আছে আমার কাছে। যে বৃহস্পতি মিথুন রাশিতে আসবে বৈশাখ মাস শেষ হওয়ার পর, এবং সে দৃষ্টি দেবে জন্মকালীন চন্দ্র, যেটা নাকি আপনার একাদশপতি। তো বৃহস্পতি চন্দ্রের গজকেশ্বরী যোগ, বৃহস্পতি চন্দ্রের ওপরে পঞ্চম দৃষ্টি, যেটা নাকি আপনার একাদশপতি। আগামী 1 বছরের মধ্যে কিছু অর্থনৈতিক বৃদ্ধি বা কিছু ভালো অবশ্যই আমি দেখছি, কিছু ভালো বললাম, ঠিক আছে? আচ্ছা, তো বলছি তো সঞ্জয় দা, চন্দ্রটা আপনি বলছেন দুর্বল আছে না, তো ওইটার কি কোনো রেমেডি করা উচিত চন্দ্র? নো, ছেড়ে দিন।
দরকার নেই, একদম না। চাটে একটু মজবুত কোনটা দেখছেন সঞ্জয় ভাই? ঠিক আছে দাদা, অনেক হয়ে গেল, আর নয়, আরো লোক আছে। জয় মাতা দি। ওই মাতাজি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন, এবং শুভ নববর্ষ? শুভ নববর্ষ স্যার, শুভ নববর্ষ। বলুন কোথা থেকে বলছেন এবং কে বলছেন? আমি ভাপিয়াল্লা বলছি, সোনারপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দাদা ভাই? আমি আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ যদি বলেন। 29/3/1972। 29/3/72। সময় যদি বলেন দাদা ভাই। 1:28। দুপুরে না রাতে? রাত্রে। হ্যাঁ, সেটা বলতে হয়। আর জন্মস্থান যদি বলেন। কলকাতা। ধনু লগ্ন এবং আপনার কন্যা রাশি। হ্যাঁ, দাঁড়ান একটু। চতুর্থপতি, ওখানে চতুর্থপতি দক্ষিণ 24 পরগনায় থাকেন আপনি? ও, বেলাঘাটা। যে বাড়িতে থাকেন সেটা কি আপনার ব্যক্তিগত নামে নয়? না না না, ঠিক বললাম আমি? দ্বিতীয় কথা, লেখাপড়া কিছুটা হয়তো ডিস্টার্ব করেছিল দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা বলছি যে আপনি নিশ্চয়ই আপনার মা বাবার একমাত্র সন্তান নয়? না 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 না। সপ্তমপতি বুধ, দাঁড়ান একটু, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বুধ কিন্তু বক্রী এবং শুক্র, বক্রী শুক্র। আমি প্রশ্ন করছি দাদা, জবাব শুধু হ্যাঁ বা না দেবেন। বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে। ক বছর হলো বিবাহ? 10 বছর হয়ে গেছে। কত? 10 বছর। 10 বছর। 10 বছর। তার মানে জীবনে একটু লেটেই বিয়ে হয়েছিল, তাই তো? হ্যাঁ। বিয়েটা একটু লেটেই হয়েছিল। বিয়ের পরবর্তীকালে কোনো পুত্র সন্তান? হ্যাঁ। সব কথা ঠিক না ভুল? বলুন, এবার প্রশ্ন করুন তাড়াতাড়ি। সেই বছরটা, নতুন বছরটা কেমন যাবে, নতুন কর্মস্থলটা কেমন যাবে সেটাই জানতে চাইছি। কর্ম নতুন ভাবছি কিনা ভালো? না, ঠিক আছে, নতুন বছর খারাপ নয়। যে বছরটা গেছে সেই বছর থেকে বেটার হবে আগামী 1 বছর। মানে নতুন চাকরি ভাবে কিছু পাওয়া যাবে? নতুন কোনো চাকরি পাওয়া যাবে কি পাবে না, 1 মিনিট, অবশ্যই যোগ আরম্ভ হয়ে যাবে, আপনি পাবেন। পাবেন বললাম, কিন্তু এই যে চাকরি আপনি পাবেন এটাই আপনার জীবনের শেষ চাকরি হবে, এটাও মনে রাখবেন। আমি বলছিলাম স্যার, আমাদের পারিবারিক ব্যাপারে ঝামেলা আছে, মানে বউয়ের উপরে, বউ আমার তো আপনার হাতে নিজের নামে বাড়ি নেই দাদা? না 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 না। আপনার হাতে নেই বাড়ি? আমি বলছিলাম স্যার, আমার ওয়াইফেও আমার উপরে একটা কেস করেছে, ওটা থেকে রিলিফ পাবো কিনা সেটাই জানতে চাই। ওয়াইফের ওপরে কেস করেছে না ওয়াইফ কেস করেছে? আমার বউ। আপনার বউ আপনার ওপরে কেস করেছে? হ্যাঁ। হ্যাঁ, দাঁড়ান, তাতে আপনি রিলিফ পাবেন কি পাবেন না, 1 মিনিট। খুব একটা রিলিফ দেখছি না দাদা, রিলিফ দেখছি না, খুব একটা রিলিফ দেখছি না, কিছু মনে করবেন না। এতে আপনার অনেকটাই অর্থনৈতিক বা মানসিক লোকসান হয়তো হয়েছে এবং এর পরবর্তীকালেও হবে। মানে মেন কথা, বাড়িতে ফিরে আসবে কিনা? আপনার স্ত্রী বাড়িতে ফিরে আসবে কি আসবে না, আমার মন বলছে নয়াকার না। ধন্যবাদ। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, দেখা খুব শিগগিরই। तो दे दे थोड़ा प्यार, दे दे थोड़ा प्यार मैया, तेरा क्या घट जाएगा, ये संजय भी तर जाएगा, दे दे
थोड़ा प्यार, दे दे थोड़ा प्यार मैया, तेरा क्या घट जाएगा, ये बालक भी तर जाएगा, दे दे थोड़ा प्यार। जय माता दी।